রহমান সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শ্রমিক অধিকার পরিষদের সোহেল রানা এবং বক্তব্য রেখেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। প্রথমত ফরিদপুরে যে ঘটনাটি ঘটেছে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলার দরকার নাই, আমি বলছি না ধর্মীয় দৃষ্টিকোণ ধর্মীয় পরিচয় বাদ দিলাম, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে দুজন জলজন্ত মানুষকে বাইন্ধা পিটাইয়া মারছে, রক্তাক্ত করে মারছে এবং মেরেছে কে? সেখানকার ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য। এটা নিশ্চয়ই একটা নৃশংস ঘটনা, একটা বর্বর ঘটনা, একটা জঘন্য ঘটনা। তা এই আর কোন পরিচয় খোঁজার দরকার নাই। এই যে দুজন জলজন্ত মানুষকে পিটিয়ে হত্যা করলো, এই ঘটনার জড়িতদের গ্রেপ্তার করতে, এই ঘটনার সাথে যারা জড়িত সেটা খুঁজে বের করতে কেন স্থানীয় প্রশাসন এত সময় নিল? এবং দুঃখজনক যে প্রথম দিকে ওইভাবে মূলধারার কোন মিডিয়ায় সংবাদ আসে নাই। বিবিসি নিউজ করার পরে অন্যরা সাহস পেয়েছে যে বিবিসি করেছে, এখন আমরাও করতে পারি। তো তাহলে এইভাবে মানুষকে পিটিয়ে মারবে, সেইটার একটা সংবাদ হবে না? সেটা নিয়ে স্থানীয় প্রশাসন তৎপর হবে না? সেইটা নিয়ে কথা বলা যাবে না? স্থানীয় কয়েকজন লোককে পাঠিয়েছিলাম আমাদের সংগঠনের, তারা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছে, বলছে যে ভাই ভয়ে ওইখানে কেউ কথা বলতে চায় না, মুখ খুলতে চায় না। একবার চিন্তা করেন যে দুজন মানুষকে পিটিয়ে হত্যা করলো এবং ঘটনাটা কি ঘটলো? একটা প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ করার জন্য শ্রমিকরা কাজ করছে, সেই নিরীহ শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করলো। এবং এই ঘটনার রহস্য যদি আপনারা উন্মোচন করেন, ঘটনার তাৎপর্য, ভিতরের অন্তর্নিহিত তাৎপর্য যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন, যারা মেরেছে তারা ছিল হিন্দু সম্প্রদায়ের কতিপয় দুর্বৃত্ত, উগ্র হিন্দুত্ববাদী। আর যাদেরকে মেরেছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, দুজন মুসলমান যুবক। তো এই হিন্দুরা মেরেছে, একজন হিন্দু মারতে পারত, কিংবা মুসলমান, ওরা শ্রমিক, ওদেরকে মুসলমানদের দিয়েও মারাইতে পারত। কেন হিন্দু এবং মুসলমানের বিষয় এখানে তৈরি হলো? পরিষ্কার ভাবেই আমাদের যেটা অনুমান এবং সামগ্রিক প্রেক্ষাপটে এই বাংলাদেশের অতীতেরও এই হিন্দুদের মন্দিরে আক্রমণ কিংবা কোথাও মন্দিরে ভাঙচুর, কক্সবাজার বৌদ্ধ মন্দিরে আক্রমণ, এই ঘটনাগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, একই সূত্রে গাথা। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই সমস্ত ঘটনাগুলোতে মদত দেওয়া হয়, পৃষ্ঠপোষকতা করা হয়, রাজনৈতিক ছত্রছায়ায় এই ঘটনাগুলো ঘটানো হয়। ভারতের লোকসভা নির্বাচন, রাজনৈতিক সচেতন মহল এবং দেশের বুদ্ধিজীবীরা স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা করেছিল ওইখানে ভারতে উগ্র হিন্দুত্ববাদী যে বিজেপি দল, তাদেরকে জেতানোর জন্য ওই উগ্র হিন্দুত্ববাদী দলের মদতপুষ্ট আওয়ামী লীগ এবং এইখানকার ফাঁসিবাদের দোসররা এইখানে একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটাবে। তো ঈদ চলে গেছে, রোজা চলে গেছে, নানান কারণে হয়তো সেটি ঘটে নাই, কিন্তু শেষ পর্যন্ত যে ঘটনাটি ঘটল লোকসভা নির্বাচনের আগের দিন, এইখানে যদি ওইখানকার মুসলমানরা যদি এটাতে রিয়াক্ট করত, হিন্দু মুসলিম একটা দাঙ্গা শুরু হয়ে যেত না? কিন্তু আমার একটা কথা সারা দেশের মানুষকে আমরা এখানে বলতে চাই, এই যে কতিপয় হিন্দু দুর্বৃত্ত এই ঘটনা ঘটালো, নিশ্চয়ই এর জন্য সমগ্র হিন্দুরা দায়ী না, এমনকি ফরিদপুরের হিন্দুরাও দায়ী না। আবার কোথাও কোথাও যে বিভিন্ন অঘটনে দু একজন মুসলমান কিংবা অন্য মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে, তার জন্য এই সম্প্রদায়ের পুরো মানুষ দায়ী না। কিন্তু কোন একটা ছোটখাটো ঘটনা ঘটলেই এইখানকার ভারতীয় মদতপুষ্ট বুদ্ধিজীবী দালাল বুদ্ধিবেশ্বরা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে পত্র পত্রিকায় চিহ্নিত করার চেষ্টা করে, টকশো গরম করার চেষ্টা করে, জাতীয় বিভাজন, সামাজিক বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। সাম্প্রদায়িক ঘটনার একটা ব্যাপ্তি আছে, ব্যাপকতা আছে। একটা সাম্প্রদায়িক ঘটনাকে আপনি
কখন সেটাকে সাম্প্রদায়িক হিসেবে বলবেন? যখন দুটো সম্প্রদায়ের মধ্যে সেই ধরনের সংঘাত হচ্ছে, সহিংসতা হচ্ছে, সেই ঘটনাগুলোকে আপনি সাম্প্রদায়িক ঘটনা হিসেবে বলতে পারেন। ছোটখাটো ঘটনা, ব্যক্তি পর্যায়ের রেশারেশি, ব্যক্তি পর্যায়ের ক্রোধ বিদ্বেষ থেকে একটা ঘটনা ঘটে, সেগুলোকে সাম্প্রদায়িক হিসেবে বর্ণনা করে বিশেষ করে মুসলমানদের উপরে তো প্রধানত দায়টা চাপানো হয়। কাজে ভণ্ড প্রতারক এই বুদ্ধিজীবী নামক বুদ্ধিবেশ্যাদেরকে চিহ্নিত করতে হবে। বুদ্ধিবেশ্যা বললাম এই কারণে, এরা বুদ্ধি বেচে এদের সংসার চালায়, এদের পেটের ভাত জোগাড় করে, এদের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা নাই, পতিতার চওড়া চরিত্রগত ভাবে নিচের স্তরে। তো কাজী এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে সরকারকে আমরা বলতে চাই, যদি সরকারের কোন মদত সংশ্লিষ্টতা না থাকে, অনতিবিলম্বে এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে। কারা কারা এই ঘটনায় জড়িত, কিভাবে এই ঘটনা ঘটেছে, কারা মদত দিয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জাতির সামনে হাজির করতে হবে। তার জন্য আমরা দলকানা বিচারক নয়, মাইনকার মতো বিচারপতি নয়, ওই যে বিচারপতি যে মাইনকা ছিল, নিরপেক্ষ বিচারকদেরকে দিয়ে আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। একই সাথে আজকে শ্রমিক অধিকার আওয়াজ তুলেছে, এই আওয়াজকে জারি রাখার জন্য আহ্বান জানাই। আজকে আপনারা দেখেছেন গত বছর মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে 5 জন শ্রমিক নিহত হয়েছে। বাংলাদেশে এত এত ট্রেড ইউনিয়ন, এত এত সংগঠন, শুধুমাত্র বিদেশি ফান্ডের ধান্দায় তারা এই সমস্ত ট্রেড ইউনিয়ন ভাঙচুর করে, একটা সেমিনার করে, কার্যত শ্রমিকদের কোন সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তারা পাশে নেই। আজকে এই যে 2 জন শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে, কয়েকটা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে, কয়েকটা শ্রমিক সংগঠন প্রতিবাদ করেছে। তাহলে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছে, সেখানকার শ্রমিকরা বলেছে পুলিশ যদি এসে আমাদেরকে বলতো যে ভাই আপনারা উঠেন, রাস্তা ছাড়েন, আপনারা আন্দোলন করতে পারবেন না, তাহলে ভাই আমরা না হলে একটু সরে যেতাম। কোনো কিছু না বলেই আক্রমণ শুরু করেছে, রক্তাক্ত করেছে, লাঠিচার্জ করেছে। এই পুলিশ ভাইরা কার মাথায় লাঠিচার্জ করছেন, কাকে পেটাচ্ছেন, পরিচয় খুঁজতে দেখা যাবে কোনো না কোনো ভাবে এরাই আপনার আত্মীয় স্বজন। পুলিশের চাকরি যারা করেন আপনারা তো জমিদার না। বিসিএস যারা দিয়ে আজকে ইউনো বিসিএসপি হচ্ছেন, জমিদার শিল্পপতির ছেলেরা বিসিএস দেয় না। আমার মতো, আমাদের মতো নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই ভালো জীবনের আশায়, নিজের জীবনের নিরাপত্তার আশায়, একটু সামাজিক সম্মানের আশায় ওই সরকারি চাকরি নামক বিসিএস দিয়ে চাকরিতে ঢোকে। আমরা কোন সংস্কার আন্দোলন করছি, মেধাবীরা যেন চাকরিতে ঢুকতে পারে। আমরা বিসিএস দিলে আমাদের বিসিএস হতো, কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে, রাষ্ট্র মেরামতের জন্য আমরা রাজনীতি করছি। তো এই নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা বিসিএস কর্মকর্তা হয়ে স্যার না বললে তাদের গোসা হয়। কৃষক তাদের জন্য, তাদের কাছে পরামর্শের জন্য যায়, কৃষককে বের করে দেয়। এটা তো হওয়ার কথা ছিল না। এইভাবে আজকে এই সমাজের প্রত্যেকটি সেক্টরে আজকে অধঃপতন এবং নৈরাজ্য শুরু হয়েছে। এই সমাজকে যদি আসলে পুনর্বিনির্মাণ না করা যায়, এই সমাজ দিয়ে, এই রাষ্ট্র দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না। আমি গত পরশুদিনও নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলতে গিয়ে বলেছিলাম, রাজনীতি করবেন না। আমাদের শিক্ষিত নাদুস নুদুস যুবক তরুণরা নাক শিক্ষা, রাজনীতি ভাই, রাজনীতির থেকে দূরে, রাজনীতি আমি করতে চাই না। আর রাজনীতি না করার ফলে এই যে সড়ক অব্যবস্থাপনার কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরছেন, নগর ব্যবস্থাপনা না থাকার ফলে দূষণে মরছেন বাচ্চারা, আজকে শিশুরা, বয়স্ক মানুষ শ্বাসকষ্ট, নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এই যে ড্রাইভাররা যারা গাড়ি চালাচ্ছেন, 10-15 বছর গাড়ি চালায় মাজা কোমর লড়াইতে পারে না, হাঁটতে পারে না সোজা হয়ে। তবে এই যে যারা এই ধরনের কাজ করছেন, তাদের পরবর্তী সামাজিক নিরাপত্তাটা কোথায়, তাদের পরবর্তী সিকিউরিটিটা কোথায়? রাষ্ট্রের কোনো নজর আছে?
এই যে গরমে হাসপাস করছেন সবাই, এখন গরমের দিনে গাছ লাগানোর জিকির উঠাইছেন। এতদিন কি করছেন? বাংলাদেশে প্রতি বছর বন উজাড় হচ্ছে, গাছ কাটা হচ্ছে, পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এই যে আমরা এত ফান্ড পেয়েছি আন্তর্জাতিক ভাবে, আমরা তো দেখলাম জলবায়ু তহবিলের ফান্ড দিয়ে তারা ঝিলিক বাতি লাগাইছে 350 কোটি টাকার। আপনার এই রোডের আপনার বিদ্যুতের বাতি লাগাইছে, যেটা ফান্ড ছিল জলবায়ু তহবিলের ফান্ড। কারণ আমরা দেখেছেন তো বাতির দাম 500 টাকার বাতির দাম 7,500 টাকা, 250 টাকার বটির দাম 10,000 টাকা, 400-500 টাকার বালিশের দাম 10,000 টাকা, 1,500 পর্দার দাম 42,000 টাকা। একটা হরিলুট চলছে। কে বন্ধ করবে? কে বন্ধ করবে বলেন? সমস্ত জায়গায় তো একটা সিন্ডিকেট। কে কার বিরুদ্ধে কথা বলবে? এবং এই সিন্ডিকেটের মূলে রয়েছেন একজন জননেত্রী, মানবতার মা, অমুক বলে না তারা। একজন এই রাষ্ট্র ব্যবস্থা এবং নৈরাজ্যের জন্য যদি দায়ী করতে হয়, প্রধানত অবশ্যই শেখ হাসিনাকে দায়ী করতে হবে। কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় এই দুর্নীতিবাজ, অযোগ্য, অশিক্ষিত, লুটেরা এমপি মন্ত্রীরা থাকার ফলে আজকে দেশের এই অবস্থা। আজকে সিজনে কৃষক শসার দাম পায় না, মনের দুঃখে রাস্তায় ফেলাই দেয়, টমেটো রাস্তায় ফেলাই দেয়, আলু রাস্তায় ফেলাই দেয়, আর কয়েক মাস পরে আবার মানুষ কিনে খেতে পারে না। এই যে অব্যবস্থাপনা, এইটার দিকে নজর আছে রাষ্ট্রের? আছে রাষ্ট্র যারা চালান তাদের? আমাদের এক ভাই বলেছিলেন সমস্ত বাংলাদেশকে একটা কারাগার বানিয়ে, আজকে তিনি বলছেন যে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নাই। এক ভাই বলেছেন এটা ঠিক। একটা ঢাল মিথ্যা কথা আর কিছু আছে? একটা রাষ্ট্রের প্রধান যদি এইভাবে সমস্ত জনগণের সামনে প্রতিনিয়ত মিথ্যাচার এবং মিথ্যা কথা বলে, তার মধ্যে কি মানবিকতা, মনুষ্যত্ব আপনারা খুঁজে পাবেন? সে আপনাদের জন্য কি করবে? এই মিথ্যাবাদী শাসকরা এই জাতির জন্য অভিশাপ এবং আযাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে না তোমরা যেরকম তোমাদের শাসক হবে সেরকম। তো কাজে এই আযাব আমরা নিয়ে আসছি। বারামতিবাদ হাতের কামাই। তো কাজে আযাব থেকে মুক্তির জন্য এই ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, রাস্তায় নামুন। কে রাস্তায় নামলো, কে কি বললো, সেইটা না দেখে আপনার দায়িত্বটা আপনি পালন করুন। যেই কারণেই আমরা 2 দিন পর প্রেস ক্লাবে দাঁড়িয়ে চিল্লাই, শখ করে রাস্তায় নামে। আমার কি কাম খাই হয়ে এত কষ্ট করে প্রতিনিয়ত গরমের মধ্যে, রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবো, তারপর আমার মামলাও খেতে হয়? কাউকে না কাউকে আগে আসতে হবে। কাজে যারা করছে না তাদের অজ্ঞতা, তাদের মূর্খতা, তাদের স্বার্থপরতা। কিন্তু আপনাদের সেই দিকে চেয়ে থাকলে হবে না। ডেডিকেটেড ভাবে যারা কাজ করবেন, মানুষের পক্ষে থাকবেন, মানুষ তাদেরকে মূল্যায়ন করবে। তার তো বড় নজির এবং উদাহরণ গণ অধিকার পরিষদ। অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে এত জনপ্রিয়তা, জনসমর্থন কেন অর্জন হয়েছে আপনাদের? কেন বাংলাদেশের ইতিহাসে দেখেছেন ছাত্র অধিকার পরিষদের ছেলেরা হোটেলে খেতে যায়, অনেক মানুষ খুশি হয়ে বিল দিয়ে যায়। গণ অধিকার পরিষদ করে প্রোগ্রামের এই কথা শুনলে বাসের ড্রাইভার, হেল্পার ভাড়া নেয় না। কাজে নিজেদের মূল্যটা বুঝুন, মানুষের পাশে থাকুন এবং দেশ বিনির্মাণের যে সংগ্রাম শুরু করেছেন, সংগ্রাম সমাপ্ত না হওয়া পর্যন্ত সংগ্রামকে অব্যাহত রাখুন। আপনাদের হাত ধরেই পরিবর্তন আসবে। শ্রমিক অধিকার পরিষদের এই সাহস উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। অন্যান্য শ্রমিক সংগঠনকেও বলবো আপনারাও এই ঘটনার প্রতিবাদ করুন, শ্রমিকদের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।